দেশ কি সামনে উন্নতি করবে নাকি অবনতি হবে দেশের, এটা আপনারাই বুঝে দেখেন। এত ভারী, যারা গড়বে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। সো দেশটা কারা গড়বে? দেখেন আমরা 2টা মিষ্টি কুমড়া পারছি, কত বড় বড়, ও মাই গড, উঠানো যাইতেছে না। হবে, দেখেন ভিতরটা কত সুন্দর, মাশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ আরিয়ান, তুমি ব্যথা ব্যথা ব্যথা, বাবা বাবা অনেক উঁচুনিগুলো আমি উঠাইতে পারি না। এই তো আমরা মিষ্টি কুমড়া পারছি, খেরাই পারছি। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, অনেক ভালো আছি তা বলবো না, কারণ আমরা যারা প্রবাসে থাকি আমাদের সবারই মন খারাপ। কারণ দেশের বর্তমান অবস্থা, দেশের যে অবস্থা আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশের কি সিচুয়েশন এখন বর্তমানে। সো আমরা বিদেশে থাকি ঠিকই, কিন্তু আমি এমন একটা মেয়ে, আমি মানে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমার আব্বু আম্মুর সাথে কথা বলে আমি আমার দিনটাকে স্টার্ট করি। আবার ধরেন আবার ঘুমানোর আগে আমি আমার আব্বু আম্মুকে ফোন দিই, তারপর কথা বলে তারপর ঘুমাই। আমার আব্বু আম্মু সেম আমার সাথে কথা বলা শেষ করে দেন হচ্ছে ওরা ঘুমাইতে যায়, আবার ঘুম থেকে ওঠার পর আমি কল দিই, কথা বলে, মানে এরকম আমাদের এটা। আমার আব্বু আম্মুর সঙ্গে কথা না বললে আমার দিনটা খুবই খারাপ যায়, আর আমার আব্বু আম্মুর আমার সাথে কথা না বললে দিনটা খুবই খারাপ যায়। কারণ আপনারা বুঝতে পারেন আমি আমার আব্বু আম্মুর একটা মাত্র মেয়ে, এত দূরে থাকি, তো ওরা সবসময় কথা বললে ওদেরও ভাল লাগে আমারও ভাল লাগে। সেই জায়গায় আমি যেই মেয়েটা কিনা প্রতিদিন বাবা মার সাথে 2 ঘন্টা 3 ঘন্টা করে মোবাইলে দেখে দেখে কথা বলে, সেই আমি আজকে কিছুদিন যাবৎ আমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলতে পারতেছি না, কোনো যোগাযোগ করতে পারতেছি না, ফোন কলে মানে ওদেরকে পাচ্ছি না, ইন্টারনেটে মেসেঞ্জারে কোনোভাবে আমার আব্বু আম্মুকে আমি পাচ্ছি। কেমন যাচ্ছে বা আমার পরিস্থিতিটা কেমন এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। যারা বিদেশে থাকেন যেসব ভাই আপুরা তারা তো বুঝতে পারতেছেন আমাদের বিষয়টা। যারা আমরা বিদেশে থাকি, বাংলাদেশের আপন জনদের সঙ্গে আমরা কোনো কানেকশন রাখতে পারতেছি না, যোগাযোগ করতে পারতেছি না, কথা বলতে পারতেছি না। সারাক্ষণ মনের মধ্যে একটা ভয় আতঙ্ক কাজ করতেছে যে কি জানি কি দেশে হইতেছে, আমাদের আপন জনরা জানি কেমন আছে, কি পরিস্থিতি জানি এখন হইতেছে, মানে সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে ভয়ের মধ্যে থাকতে হয়। সো আমি যেটা শুনছি আমাদের মানে বাংলাদেশে আমাদের বা আমার আব্বু আম্মুর বাসার সামনে দিয়ে প্রচুর আর্মি ভিডিআর পুলিশ সারাক্ষণ থাকে, মানে বাজারে পর্যন্ত যাওয়া যাইতেছে না। মানে মানুষ যে খাবার খাবে, সে খাবারটা যে কিনে এনে খাবে, সে খাবারটা কিনতে মানে বাইরে যাইতে পারতেছে না, পুলিশ আর্মি দিয়ে এইভাবে মানে রাস্তাঘাট ব্লক করে রাখা হয়েছে। মানে আরো অনেক অনেক ব্যাড সিচুয়েশন আমাদের এলাকাতে। তো এইসব শোনার পর দেখার পর মানে কি আর বলবো, মানে নিজেকে সামলাইতে পারতেছি না। সারাক্ষণ ব্রেনের মধ্যে টেনশন হইতেছে যে বাংলাদেশে জানি কি হইতেছে, কি জানি পরিস্থিতি। যাদের টাকা পয়সা আছে, যারা চলতে পারবে, তাদের কোনো হয়তো বেশ একটা প্রবলেম হবে না। আপনারা চিন্তা করেন যারা দিন এনে দিন খায়, যারা গরিব মানুষ, অসহায় মানুষ, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, যাদের কোনো আয় নাই, যারা দিন এনে দিন খায়, তাদের পরিস্থিতিটা কি হবে বলেন? রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দিছে, বাজারে যাওয়া নিষেধ, রাস্তাঘাটে চলাফেরা নিষেধ, তাহলে রিক্সাওয়ালাগুলা কোথা থেকে টাকা ইনকাম করবে বলেন? যারা দিন মজুর, যারা প্রতিদিনকার ইনকাম প্রতিদিন করে থাকে, রাস্তাঘাটে কাজ করে থাকে, তারা কিভাবে ইনকাম করবে? তারা কিভাবে তাদের সংসার ফ্যামিলি চালাবে বলেন? যাদের টাকা পয়সা আছে হয়তো তারা কোনো না কোনো ভাবে চলতে পারবে, বাট যাদের টাকা পয়সা নাই, গরিব মানুষ, অসহায় মানুষ, দিন এনে দিন খাচ্ছে, তাদের কি পরিস্থিতিটা হবে আপনারা একবার চিন্তা করে দেখেন। আমার তো মনে হয় সামনে দেশের সিচুয়েশনটা এরকম হবে, আমাদের দেশ কোথায় চলে যাচ্ছে আমি জানি না। দেশে যারা এই পরিস্থিতিগুলো সৃষ্টি করতেছে তাদেরকে এই জ্ঞান বুদ্ধিটা নাই, এটা কি ওদের দেশ না? ওরা কি বুঝতে পারতেছে না ওদের দেশটা দিনে দিনে কোথায় চলে যাচ্ছে? দেশের তো কয়েকদিন পরে মানে কি বলবো আর্থিকভাবে প্রচুর সমস্যায় পড়ে যাবে দেশ। আমি সামনে যেটা বুঝতেছি, আর্থিক সংকটে পড়ে যাবে দেশ, আর দেশের মানুষ না খেয়ে মারা যাবে। যে অবস্থা, অসহায় মানুষ যারা দিন এনে দিন খাচ্ছে, এরকম আর কিছুদিন চলতে থাকলে সেই অসহায় মানুষগুলো তো না খেয়ে মরে যাবে। আর এমনিতে তো প্রতিনিয়ত মানুষ মরতেছে, বিভিন্ন বাচ্চা কাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে মারতেছে, সেটা তো আছেই। বাট যারা গরিব অসহায় মানুষ আছে, দিন এনে দিন খায়, তারা তো কাজ না করতে পেরে, টাকা ইনকাম না করতে পেরে না খেয়ে মরে যাবে। তো আমাদের দেশ কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছিল, বাট এইসব ঘটনার কারণে, এইসব সিচুয়েশনের কারণে আমাদের দেশ কিন্তু আমার মনে হচ্ছে
মানে অনেক লো পজিশনে চলে যাবে, দেশের মানুষগুলো অনেক লো পজিশনে চলে যাবে। তো যারা দেশের দায়িত্বে আছেন বা যারা এসব বিষয়গুলো হ্যান্ডেল করেন, তো তাদের উচিত এই বিষয়গুলোকে হ্যান্ডেল করা, খুব তাড়াতাড়ি হ্যান্ডেল করা, আর এই বিষয়টাকে তাড়াতাড়ি যেন সুন্দর আগের মতো আবার স্বাভাবিক সুন্দর পরিস্থিতি হয়ে যায় ওইরকম ভাবে হ্যান্ডেল করা। কারণ দেশটা আমাদের শুধু একার না, দেশটা সবার। আপনারা যারা দেশের দায়িত্বে আছেন, এসব বিষয়ে কর্মরত আছেন, তাদের উচিত যে দেশের এই পরিস্থিতিটাকে সুন্দরভাবে স্বাভাবিক করে ফেলা, তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি যেন এই দেশের এই সংকটময় পরিস্থিতিটাকে স্বাভাবিকভাবে নিয়ে আসা। আপনারা চাইলেই এটা পারেন। আসলে অনেক মনটা খারাপ, যতই আমরা দেশে মানে বিদেশে আছি, ভালো আছি, সবকিছু আমাদের ঠিক আছে, আমাদের এখানে কোনো প্রবলেম নাই, বাট আমাদের আপনজনরা তো দেশে, তাই না? আমাদের প্রিয়জনরা দেশে, ওদের কোনো খারাপ সিচুয়েশন হইলে আমাদের তো সেটা আমাদের আরো বেশি কষ্ট হয়, যেহেতু আমরা দূরে থেকে ওদের জন্য দোয়া করা ছাড়া, ওদের জন্য ওদের ভালো চাওয়া ছাড়া আমরা তার কিছুই করতে পারতেছি না। আমরা তো ওইখানে গিয়ে ওদের সিচুয়েশনটাকে চেঞ্জ করতে পারবো না, আমরা এখানে থেকে টেনশন করতে পারবো, এখানে থেকে ওদের জন্য দোয়া করতে, আগের সিচুয়েশনে চলে আসে সেজন্য আমরা দোয়া করতে পারবো, এছাড়া তো আমাদের আর কিছুই করার নাই। দেন হচ্ছে আমাদের অনেক ইউটিউবার আপু ভাইয়ারা আছে যারা রেগুলারলি ভিডিও ছাড়তো, এখন ওরাও ইন্টারনেটের জন্য ভিডিও ছাড়তে পারতেছে না, ওদেরকে অনেক মিস করতেছি, ওই আপু ভাইয়াদেরকে অনেক মিস করতেছি যারা আমাদের সঙ্গে কন্টিনিউসলি আমাদের ভিডিও দেখতো, ওদের ভিডিও আমরা দেখতাম। ওরা এখন অনেক দিন যাবত ইন্টারনেটের আড়ালে আছে, কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, ভিডিও ছাড়তে পারতেছে না, জানি না ওই আপু ভাইয়ারাও কেমন আছে। সো ওদেরকে অনেক মিস করতেছি। তো সবকিছু মিলাই পরিস্থিতিটা এত খারাপ সিচুয়েশন বাংলাদেশের, মানে কি আর বলবো, আমরা তো চাইলে আর এখানে বসে এগুলো ঠিক করতে পারবো না, আমরা জাস্ট টেনশন করতে পারবো আর পরিস্থিতি নিয়ে কথা বলতে পারবো, দোয়া করতে পারবো, এতটুকুই আমরা পারবো, এর বাইরে কিন্তু আমরা কিছুই করতে পারবো না। কিন্তু যারা এইসব বিষয়গুলো হ্যান্ডেল করার মতো ক্ষমতা আছে বাংলাদেশে, যাদের হাতে ক্ষমতা, তারা কেন এই বিষয়গুলো তাড়াতাড়ি হ্যান্ডেল করতেছে না, এই পরিস্থিতিটাকে স্বাভাবিক করতেছে না, আমি জানি না। আমি ওদের কাছে রিকোয়েস্ট করবো যে আপনারা যাদের হাতে ক্ষমতাটা আছে, যে আপনারা এই পরিস্থিতিটা স্বাভাবিক করতে পারবেন, আপনাদের হাতে সেই ক্ষমতা আছে, আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে অন্তত পক্ষে প্রবাসী লক্ষ লক্ষ মানুষদের কথা চিন্তা করে, প্রবাসী অনেক ভাইয়ারা আছে, আপুরা আছে, আমরা যারা প্রবাসে থাকি, বিদেশে থাকি, আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমাদের অনেক টেনশন হচ্ছে, আমাদের অনেক খারাপ লাগতেছে, কারণ আমরা আমাদের আপনজনদের সঙ্গে কথা বলতে পারতেছি না, যোগাযোগ করতে পারতেছি না, আমাদের খুবই কষ্ট হচ্ছে। আপনারা চাইলেই আমাদেরকে সেই কষ্ট থেকে মুক্তি দিতে পারেন, আপনারা চাইলেই এই সিচুয়েশনটা হ্যান্ডেল করে আগের মতো স্বাভাবিক করে দিতে পারেন। আপনারা যারা ওই বিষয়ে কর্মস্থলে আছেন বা ওই বিষয়গুলো হ্যান্ডেল করে থাকেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা দেশের শান্তি বজায় রাখুন, দেশটাকে আগের সিচুয়েশন আবার ফিরিয়ে নিয়ে আসুন, আগের সিচুয়েশনে নিয়ে আসুন, এই ব্যাড সিচুয়েশনটা যেন আর না থাকে, পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করুন প্লিজ। আপনারা কি চান না যে প্রবাসে যে ভাইরা বোনরা থাকে তারা দেশের মানুষের সঙ্গে যোগাযোগ করুক? আপনারা কি চান না যে দেশের বাইরে যেসব ভাইরা বোনরা থাকে তারা বাংলাদেশে তাদের আপনজনদের সঙ্গে কথা বলুক, যোগাযোগ রাখুক, সবকিছু করুক? এটা কি আপনারা চান না? সেজন্য কি আপনারা ইন্টারনেট দিচ্ছেন না, ফোন কানেকশন কেটে দিচ্ছেন? তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এগুলো বন্ধ করুন, নিজের দেশকে ভালোবাসুন, নিজের দেশকে স্বাভাবিক পরিস্থিতিতে আবার নিয়ে আসুন, বিদেশি ভাই বোনদেরকে শান্তি দেন, বাংলাদেশের মানুষদেরকেও শান্তি দেন, নিজেরাও শান্তিতে থাকেন, এই পরিস্থিতিটাকে স্বাভাবিকভাবে নিয়ে আসেন। আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, আপনারা চাইলেই এটা করতে পারেন, আপনারা যারা এই সিচুয়েশনটা ক্রিয়েট করছেন আপনারা চাইলেই এই সিচুয়েশনটা আবার হ্যান্ডেল করতে পারেন, আগের পরিস্থিতিতে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। সো আপনাদের কাছে আমরা যারা বিদেশে ভাই বোনেরা আছি আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, বাংলাদেশের সিচুয়েশনটা স্বাভাবিক করে দেন, আগে যে পরিস্থিতিতে ছিল সেই পরিস্থিতিতে আবার ফিরিয়ে নিয়ে আসেন, আমরা যেন আমাদের দেশের আপনজনদের সঙ্গে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি, সেই আগের মতো আপনারা সবকিছু ঠিক করেন। কি বলবো, আমার কান্নাও আসে, আবার রাগ উঠে যায় যে আমরা কেমন দেশের মানুষ বা কেমন দেশের নাগরিক আমরা, যে আমাদের দেশের মানুষজন নিজের দেশকে নিজে ভালোবাসে না, নিজের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, নিজের দেশের তরতাজা কি বলবো, দেশের ফিউচারে যেই ভবিষ্যৎ যারা, আমাদের দেশের ভবিষ্যৎ যারা ভালো স্টুডেন্ট, দেশের ভবিষ্যৎ যারা গড়ে তুলবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে,
তাহলে দেশ কি সামনে উন্নতি করবে নাকি অবনতি হবে দেশের, এটা আপনারাই বুঝে দেখেন। দেশ কি সামনে উন্নতির দিকে যাবে নাকি অবনতির দিকে যাবে? যেহেতু আমাদের দেশের সামনের ভবিষ্যৎ ফিউচার যারা গড়বে তাদেরকে মেরে ফেলা হচ্ছে, সো দেশটা কারা গড়বে আগামীতে, আমি তো সেটাই বুঝতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা বিদেশি ভাই বোন সবার পক্ষ থেকে দোয়া আল্লাহর কাছে যেন তাড়াতাড়ি বাংলাদেশের এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যায়, আমরা যেন আগের মতো আবার বাংলাদেশে আমাদের আপনজনদের সঙ্গে কথা বলতে পারি, যোগাযোগ করতে পারি, সবকিছু করতে পারি। আর বাংলাদেশে আমাদের অনেক ইউটিউবার ভাই আপুরা আছে, তাদের সঙ্গে যেন আমরা আবার আগের মতো কানেক্টেড থাকতে পারি, তাদের ভিডিওগুলো দেখতে পারি, মানে ওদেরকে আমরা অনেক মিস করতেছি। তো যাই হোক, এখন আর কথা বাড়াবো না। বিশেষ করে আমার আব্বু আম্মুর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে, অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ আমি আমার বাবা মার সাথে প্রতিদিন বললামই তো ঘন্টার পর ঘন্টা কথা বলি। সেই জায়গায় আমি কিছুদিন যাবত আমার বাবা মার সঙ্গে কথাই বলতে পারতেছি না, ওরাও আমার জন্য আমার সাথে কথা বলতে পারতেছে না দেখে ওদেরও মন খারাপ, আমি কথা বলতে পারতেছি না, আমারও মন খারাপ। বুঝতেই পারতেছেন আপনারা সিচুয়েশনটা। আমার যেরকম সিচুয়েশন প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের কিন্তু সেম সিচুয়েশন, সবারই কিন্তু একই পরিস্থিতিতে আছে, বাংলাদেশের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না। তো জানি না এই পরিস্থিতিটা কবে ঠিক হবে, কবে সব আগের মতো হয়ে যাবে। তো আমরা দোয়া করবো আল্লাহর কাছে যেন পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আগের মতো আবার সবকিছু ঠিকঠাক হয়ে যায়। তো এখনকার মতো রাখছি, আবার আপনাদের সঙ্গে কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো এখন আমি যাব গার্ডেনে গিয়ে আমি আজকে কি করব সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। তো এই তো আমি এখন চলে আসছি আমার গার্ডেনে, কারণ বিকেলবেলা যেহেতু হয়ে গেছে, আমি গার্ডেনে প্রতিদিনই বিকেলে গার্ডেনে পানি দিই, আপনারা সবাই জানেন। তো যতই মন খারাপ হোক আর যাই হোক, নিজের ফ্যামিলির কাজগুলো তো করতেই হবে, কাজ না করে তো আর বসে থাকা যাবে না। তো আমার গার্ডেনে বড় বড় মিষ্টি কুমড়া হয়েছে, এগুলোই পারতে আসছি। মানে এগুলো যদি না পারি তাহলে আবার বাইরের সাইডে তো চুরে নিয়ে যাইতে পারে। তো ভাবলাম তো মিষ্টি কুমড়াটা পায়রা ফেলি, অনেক বড় সাইজের হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যেহেতু গার্ডেনে আসছি মিষ্টি কুমড়াটা পারবো, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলেন, আরো অনেক ভেজিটেবলস বড় হয়েছে, বাট এখন সব ভেজিটেবলস আমি পারবো না, এনার্জি নাই। শুধু মিষ্টি কুমড়াগুলোই কেটে ফেলবো, কারণ মিষ্টি কুমড়াগুলো অনেক বড় হয়ে গেছে। তাহলে চলেন মিষ্টি কুমড়াগুলো আগে কেটে নিয়ে আসি। তো লাউ গাছের পাতাগুলো একেবারে বাহিরে চলে আসতেছে, এগুলো তো বাহিরে চলে আসলে নষ্ট হয়ে যাবে। আর মিষ্টি কুমড়া হচ্ছে একদম রাস্তার সাইড দিয়ে হয়েছে, তো ওই দিকটা চুরে নিয়ে যেতে পারে, রাস্তার মানুষরা নিয়ে যাইতে পারে, সেজন্য ভাবলাম মিষ্টি কুমড়াটা আমি কেটে ফেলি, আপনাদের সঙ্গে শেয়ার করবো। কত বড় মিষ্টি কুমড়া! আমি ওই পাশে যাবো কিভাবে, কিন্তু প্রবলেম, কিন্তু ওই পাশে এই পাশে যাওয়া সম্ভব নেই। তো দেখেন কত বড় বড় লাউ হয়ে গেছে, এই যে কত বড় বড় লাউ। তো এগুলা আরো অনেক লাউ ছিল, আপনাদের ভাইয়া ওর 3-4 জন ফ্রেন্ডসকে অলরেডি গিফট করে দিছে বড় বড় লাউ যেগুলা ছিল, তারপর আরো বড় হয়ে যেতেছে। দেখেন কত সুন্দর সুন্দর লাউ, মাশাআল্লাহ। এই যে দেখেন কত বড় মিষ্টি কুমড়াটা, তো এটা এই দিক দিয়ে মানুষ নিয়ে যেতে পারে, তো ভাবলাম কেটে ফেলি। আরেকটা মিষ্টি কুমড়া আছে ওই পাশে আরো অনেক বড়, তো এটা প্রথম হয়েছিল, তো ভাবলাম যে এইটাই কাইটা ফেলি। কিন্তু কাছে এসে জুম করে আমি কাটি, এটা ধরে রাখতে পারবো নি, আল্লাহ জানে। এত ভারী বাবা! এই দেখেন কত বড় মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ। আমি এটা ওরে বাবা উঠাইতে পারতেছি না, এত ওজনের ওজন, এত বড় হয়ে গেছে লাউগুলো। দেখেন বড় হয়ে যেতেছে। তো আরেকটা মিষ্টি কুমড়া দেখেন, এখানে আরেকটা কত বড় মিষ্টি কুমড়া। তো এটা আজকে কাটবো না নাকি কাইটাই ফেলবো বুঝতে পারতেছি না, আমার মনে হয় কাইটা ফেললে ভালো হবে। তো বুঝতেছি না এটা কাটবো নাকি কাটবো না, তো কাইটা ফেলি, না হলে যদি আবার চুরে নিয়ে যায়। এত ওজন, এগুলা উঠায় রাখা সম্ভব। দেখেন এগুলো হচ্ছে ক্ষীরা, শশা তো প্রতিদিন আমরা 10টা-12টা করে শশা পারি, এখন ক্ষীরা ইচ্ছা মতো হইতেছে। যে ক্ষীরা, আর কাটো তো ক্ষীরাটা, এই যে দেখেন ক্ষীরা, বাংলাদেশের ক্ষীরা, এগুলো হচ্ছে ক্ষীরা গাছ, এগুলার গুড়ায় গুড়ায় শুধু ক্ষীরা। আর দেখেন আমরা 2টা মিষ্টি কুমড়া পারছি, কত বড় বড়, ও মাই গড! উঠানো যাইতেছে, আর এত উঠাইতে পারতেছো? এক একটা আমার মনে 20 কেজি হইতে পারে, এত ওজন উঠাইতে পারতেছি না, মাশাআল্লাহ। এই তো আমরা মিষ্টি কুমড়া পারছি, ক্ষীরাই পারছি। চলেন আপনাদেরকে দেখাই মিষ্টি কুমড়া গুলা, মানে মাশাআল্লাহ এরকম ক্ষীরায় ভরে গেছে পুরো, আর অনেক ছোট ছোট হইতেছে। আর শশা তো গার্ডেন ভরা, এখন ক্ষীরাও গার্ডেন ভরে যেতেছে। আর মিষ্টি কুমড়ার সাইজ দেখেন কি বিগ সাইজের মিষ্টি কুমড়া, আমি উঠাইতে পারতেছি না, এত ওজন এগুলা, মাশাআল্লাহ। মানে এগুলো আমি কি করবো আমি জানি না, দেখতে কতটা সুন্দর লাগতেছে আমার, তো একদম কি বলবো। তো যাই হোক, এগুলা পারা শেষ, এখন বাসায় দেখেন শুধু, মাশাআল্লাহ। OMG।
তো এইখানে আরিয়ান এটাকে উঠানোর ট্রাই করতেছে, আমি বলতেছি এটা উঠাও না, অনেক ভারী, আমি নিজেই উঠাইতে পারতেছি না। তো এই তো অলরেডি আমি বাসায় চলে আসছি। দেখেন আমার সেই বিখ্যাত মিষ্টি কুমড়াগুলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন দেখছেন কত বড় বড়, মাশাআল্লাহ এক একটা এত ওজন, আমি আগাইতে পারি না, এত ওজন উঠানো সম্ভব হয় না। এগুলো আরো অনেক অনেক বড় হইতো, বাট এগুলা চুরে যদি নেওয়া যায়, রাস্তার সাইডে হয়েছে তো এই জন্য ভয় আমি কাইটা ফেলছি, তা না হলে আরো পরে কাটতে হইতো, এগুলো আরো এত বড় বড় হইতো। ঠিক আছে, এগুলো বিগ সাইজের মিষ্টি কুমড়া এক একটা এত এত বড় হয়, তারপর ভালো বড় হয়েছে। তা আমার আরিয়ানের মিষ্টি কুমড়া অনেক পছন্দ। আজকে রান্না করবো না, আজকে অনেক কিছু রান্না করছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি ভিডিওর মধ্যে করে। তো আর এটা হচ্ছে ক্ষীরাটা আমরা কেটে খেয়ে ফেলবো, অনেক অনেক ক্ষীরা হইতেছে। একটা মিষ্টি কুমড়া কেটে আমি একটু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করবো যে ভিতরে মিষ্টি কুমড়াটা কেমন হয়, এখানকার মিষ্টি কুমড়াটা। তো বিসমিল্লাহ বলে একটা মিষ্টি কুমড়া কালকে এটা রান্না করবো, আজকে রান্না করবো না, কারণ আজকে অলরেডি আমি অনেক কিছু রান্না করে ফেলছি, আপনাদের সঙ্গে শেয়ার করবো কি কি রান্না করছি আজকে। আর এর জন্য এটা আজকে রান্না করবো না, কালকে রান্না করব, কিন্তু আজকে একটু কেটে আপনাদের সঙ্গে শেয়ার করি যে এখানকার মিষ্টি কুমড়ার ভেতরটা কেমন হয় বা কিরকম টাইপের মিষ্টি কুমড়া এগুলা। তো একটু বিসমিল্লাহ বলে কেটে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাটতে পারবো না আমি, আল্লাহ জানে, যেই শক্ত আর যে বড় মিষ্টি কুমড়া, মাশাআল্লাহ ওই বাদ। এই জন্য আমি কি করছি, বিগ সাইজের নাইফ নিয়ে আসছি যেন কাটতে পারি। তো যাই হোক, আমি এটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করি যেটার ভিতরটা কিরকম। এই মিষ্টি কুমড়া গুলো আরো অনেক বড় হইতো, বাট আমি চুরের ভয়ে কাটা ফেলছি। ও মাই গড, কাটা কষ্টকর, যেই বড় মিষ্টি কুমড়া, এটা কাটতেই খবর হয়ে যেতেছে আমার। একটা পিস কাটছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন ভাইয়া পুরা, জাস্ট দেখেন এই মিষ্টি কুমড়া গুলা খেতে যা মজা লাগে কি বলবো আপনাদেরকে। আর আমার ছেলে তো মিষ্টি কুমড়া ভাজি করে, এমনি সে রাইস পছন্দ করে না, কিন্তু মিষ্টি কুমড়া ভাজি যদি করি তো মিষ্টি কুমড়া ভাজির সঙ্গে লেবু দিয়ে মজা করে যদি মেখে দিয়ে খেতে খুব পছন্দ করে আরিয়ান। তো এই যে দেখেন কি সুন্দর ভেতরে মিষ্টি কুমড়াটা, এই যে দেখেন এটা এখনো কিন্তু হয় না, ফুল বড় হয় না, এটা আর অনেক বড় হইতো। দেখেন এখনো কচি আছে, যে এখনো কিন্তু কচি আছে। তো যাই হোক, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে ভিতরটা কিরকম। কালকে এটা আমি রান্না করবো, আজকে রান্না করবো না। তো এই তো আপনাদের সঙ্গে একটু ভিতরটা শেয়ার করলাম। আর ক্ষীরাটার কেটে দেখানোর কিছু নাই, কারণ ক্ষীরা তো আপনারা সবাই চিনেন ক্ষীরা কিরকম হয়, অনেক মজার ক্ষীরা এগুলা। তো যাই হোক, এখনকার মতো রাখছি, আবার কিছুক্ষণ পর দেখা। তো আজকে আমি রান্না করছি ফুলকপি, আলু, টমেটো, বিগ সাইজের ফিশ দিয়ে একটা সুন্দর করে কারি করছি। আর এটা হচ্ছে ফিশ ফ্রাই, এটা হচ্ছে বিগ চিংড়ি মাছের কারি, মানে ভুনা যেটাকে বলে। এটা হচ্ছে বিভিন্ন টাইপের ভেজিটেবলস দিয়ে একটা ভেজিটেবলস। এটা হচ্ছে পুদিনা পাতার ভর্তা। এটা হচ্ছে টমেটো দিয়ে টক ডাল আর রাইস। তো এই তো আজকে আমার রান্নাবান্না, আপনাদের ভাইয়ার পছন্দের খাবার সবগুলাই। আর চিংড়ি মাছের ভুনাটা আমার অনেক পছন্দ, আর মিক্সড ভেজিটেবলসটা আমাদের বাচ্চাদের পছন্দ, আর এই যে ফুলকপির কারিটা এটাও আমাদের সবার পছন্দ। তো এই তো আজকে টুকটাক রান্নাবান্না একটু শেয়ার করে নিলাম। আর এখানে আপনাদের ভাইয়া কিছু শপিং করে নিয়ে আসছে, যে দেখতে পাচ্ছেন কি মজার পেয়ারা নিয়ে আসছে, বিগ বিগ সাইজের পেয়ারা, তারপর ড্রাই কেক, পটেটো, তেঁতুল, এই যে তেঁতুলের প্যাকেট দেখতে পাচ্ছেন, এগুলো তিনটা তেঁতুলের প্যাকেট। আর এখানে আরিয়ানের জন্য নিয়ে আসছে ডোনাট। তো আরিয়ান ডোনাট খাচ্ছে বসে বসে, এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার আরিয়ান ডোনাট খেতে খুবই পছন্দ করে, আরিয়ান না আমার 3টা বেবি ডোনাট পছন্দ করে। তো এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। তো সঙ্গে থাকেন আর দেখতে থাকেন। তো এই তো ভাইয়াপুরা, আপনাদের সঙ্গে তো মিষ্টি কুমড়াটা শেয়ার করলাম। তো আজকে ডেটা যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে তো দেখতেই পারলেন আমার মনটা বেশ একটা ভালো না, কারণ এই যে শেয়ার করলাম দেশের সবার সঙ্গে কথা বলতে পারতেছি না, সেই জন্য মনটা খুব খারাপ। তো কিছু করার নেই, আমরা শুধু এখান থেকে দোয়া করতে পারবো সবার জন্য, এছাড়া তো আমাদের আর কিছুই করার নাই। তো আজকে যতটুকু পারছি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, টুকটাক করে আজকে সারাদিনটা আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি যতটুকুই পেরেছি। যেহেতু মন ভালো না, বুঝতে পারতেছেন যে ভিডিও করতে ইচ্ছা করে না, যেহেতু মন ভালো না থাকলে মানুষের কোনো কিছুই ভালো লাগে না।
তো তারপরও যেহেতু আমার চ্যানেলটা চালাই যেতে হবে, সেজন্য আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, সেজন্য ভিডিওটা মেক করা। তা নাহলে ভিডিওটা মেক করতাম না, কারণ ভিডিও মেক করার মতো মন মানসিকতা আমার এখন নাই, মন খুবই খারাপ। তো তারপরও বাংলাদেশে সবার জন্য দোয়া চাওয়ার জন্য হোক আর যেটার জন্যই হোক আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো সবাই মিলে আমাদের দেশের আপনজনদের জন্য, সবার জন্য আমরা দোয়া করতে পারি আর সবার জন্য প্রে করতে পারি আল্লাহর কাছে, যেন দেশের পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যায়, দেশের পরিস্থিতিটা আগের মতো হয়ে যায়, সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিছু বলার নাই, আমরা সবাই দোয়া করব আমাদের দেশের সবকিছু যেন আগের মতো হয়ে যায়। তো এতটুকুই আজকের ভিডিওটা এই পর্যন্তই। জানি না আজকের ভিডিওটা কার কাছে ভালো লাগবে, কার কাছে খারাপ লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গেই থাকবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই আমার পেজটি লাইক ও ফলো করে আমার সঙ্গেই থাকবেন। তার কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর বেশি বেশি করে সবাই আমরা দেশের জন্য দোয়া করব, দেশের মানুষদের জন্য দোয়া করব, দেশের পরিস্থিতি যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেজন্য দোয়া করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।